মুখোমুখি নিবেদন করছেন 3 Steps Aviation Academy। সহযোগী নিবেদক সিনহা গ্রুপ অফ কোম্পানিজ, onestopbazaar.com, Oren Media and Entertainment Private Limited, Arohi Foundation of India। নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ। আর আরোহীর মুখোমুখির আড্ডা নিয়ে আজ আমি চলে এসেছি নিবেদিতা। আর আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। সাধনদা, আপনাকে আরোহী নিউজে স্বাগত। দাদা, সংবাদ মাধ্যমে যে খবর হয়েছিল যে আপনার ওয়াইফ তিনি করোনা পজিটিভ, তো সেখান থেকে আপনিও হোম আইসোলেশনে ছিলেন, তো এখন কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার একটা ল্যাবরেটরি আমার স্ত্রী চেক আপ করেছিল এবং সে বলেছিল পজিটিভ। তারপরে মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে এবং কর্পোরেশনের SSKM থেকে কর্পোরেশন থেকে টেস্টিংয়ের জন্য পাঠায়, আর তারপরে সবাই নেগেটিভ। আচ্ছা। আর আমি তাও আমার স্ত্রীকে বলেছি 14 দিন তুমি একটু সাবধানে থাকো। সাবধানে উনি ছিলেন, আমিও সাবধানে আছি। কিন্তু আপনার রাজনৈতিক কার্যকলাপ চলছে? আমার কার্যকলাপ চলছে। আমি তো রাজনৈতিক কার্যকলাপ যেটা দরকার, প্রয়োজন, খুব প্রয়োজন, সেটাই করি। আচ্ছা, আপনার তো বয়সও হয়েছে সে অর্থে, তাহলে আমার থেকে অনেক বয়সী লোকরা রাজনীতি করছে, আর আমার বয়স আর মোদিজির বয়স সমান। আচ্ছা, আপনি 8 বারের MLA, তো সেখান থেকে দাঁড়িয়ে বিরোধীরা যে একের পর এক অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের ওপর, তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি একদম তৃণমূলের জন্মলগ্ন থেকে রয়েছেন, তো আপনার কি কোনো সন্দেহ হয় তৃণমূলের কাজকর্মে বা কিছু, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি? আমি মনে করি বিরোধীরা, তাদের বলার নিশ্চয়ই রাইট আছে। গণতান্ত্রিক দেশে বিরোধী থাকলে, আমি কোনো ভুল করলে বিরোধীরা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। আমি এই জিনিসে বিশ্বাস করি। তাই আমি মনে করি যে বিরোধীরা করছে, কিন্তু আমাদের এই সরকার যবে থেকে স্থাপিত, আমরা সবসময় জনমুখী, আমরা সবসময় মানুষের কাজ করছি। আমরা দেখছি, আমাদের নেত্রী দেখছে কোন জায়গাটায় মানুষকে সাহায্য করতে হবে। হয়তো অনেক জিনিস আমরা যেটা করছি সেটা আবার কেন্দ্রীয় সরকার নকল করছে। ব্যাপারটা হলো, আমরা একটা ওই বাচ্চাদের শিক্ষার ব্যাপারে যেটা করলাম, ও বলল বেটি বাঁচাও বেটি পড়াও। তো বেটি বাঁচাও বেটি পড়াও, তার তো বাজেট হলো 100 কোটি টাকা, আর আমাকে এখানে সমস্ত এদের 2-3 হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে। তো ইনোভেটিভ পলিসি আমরা অনেক জায়গায় নিচ্ছি, এবং কেন্দ্রীয় সরকারের ট্র্যাক রেকর্ডে আমাদের বিভিন্ন কার্যকলাপ সবসময় আউটস্ট্যান্ডিং হচ্ছে, ফার্স্ট হচ্ছে। সেই পলিটিক্যাল লোকরা কি বলছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আছে যে এই পশ্চিমবঙ্গ সরকার সব ইউনিটে স্কেল করছে, র্যাঙ্কিংয়ে দাঁড়াচ্ছে। অতএব আমরা মনে করি যে মানুষের কাছাকাছি আমরা আছি। মানুষ নীরব। গতবার আমাদের কয়েকজন আমাদের হারিয়ে দিয়েছিল, আমাদের বলেছিল তোমরা আসছো না, কিন্তু মানুষের আশীর্বাদ যেভাবে পড়ে, সেই আশীর্বাদে আমরা জিতে গেছি। আমি বলবো না যে সরকার চালাতে গিয়ে আমরা কোনো ভুল করিনি, আমি তা বলবো না। আমি বলবো ভুল করব, শুধরাবো, আবার এগোবো। সম্প্রতি আপনি সরকারের মানে বিরুদ্ধে যেটা কথা বলেছিলেন যে এই যে আমফান দুর্নীতি, সেই সব কাণ্ডারীদের এটা কোনো মামলা হওয়া দরকার, তাদের সরকারের ব্যাপার নয়, একটু বুঝতে হবে। আমি একটু আউটস্পোকেন এই কারণে যে আমি যদি দেখি একটা অন্যায় হচ্ছে, আমি সেটা বলি। 25টা কাটার বা 30টা কাটার দিয়ে কলকাতা কন্ট্রোল হবে না। আমার প্রিপারেশন দরকার। আমি যদি ভাবি যে এই একটা জিনিস আসছে, তার একটা প্রিপারেশন দরকার। সেই প্রিপারেশনটা আমরা যদি করতে পারি, আমরা সব সময় এগিয়ে যেতে পারবো। I am not criticizing government because I am a part of the government. I am a part of the government. কোনো ফেলিয়ার হলে তার রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে। ক্রেডিট হলে যদি আমি রেসপন্সিবিলিটি নিই, তাহলে ফেলিয়ার হলেও
রেসপন্সিবল। না, যখন আপনি মামলার কথা বলেছিলেন, মামলা? আমফান দুর্নীতিতে যারা যুক্ত তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার, শুধু দল থেকে বহিষ্কার করলে বা টাকা না। ফেরত দিলেই হবে হ্যাঁ, না। একটা কথা এইটাই যে আমার মনে পড়ে, আমি যখন অতীতে বিধায়ক যখন ছিলাম তখন বামফ্রন্ট সরকারের সময় ওই রশিদ খানের একটা ঘটনা ঘটল। তাতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন লিডিং মহিলা, আমি নাম বলতে পারছি না, তো তিনি ইনভলভ ছিলেন, তাকে পার্টি রেপ্রিমান্ড করল। তখন আমি বলেছিলাম পার্টি রেপ্রিমান্ড করলে এটা হয় না, ব্যাপারটা হলো আইন যদি সে ভেঙে থাকে তাহলে তার এগেনস্টে কেস হওয়া দরকার, এইটা বলেছিলাম। এবং আমিও এখনও মনে করি যে যারা দুর্নীতি করছে, সরকারি টাকা তছনছ করছে, তাদের উচিত শাস্তি পাওয়া দরকার, নট অনলি পার্টি থেকে বাট অ্যাকর্ডিং টু ল। মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করে এত কষ্ট করে পশ্চিমবঙ্গে চালাচ্ছে, আমি এগুলো মুখ্যমন্ত্রীর সামনেই বলি। কিন্তু তাহলে আমাদেরও দায়িত্ব আছে যে যেখানে দুর্নীতিটা হচ্ছে কেউ যদি করে সেটা তাকে শাস্তি দেওয়া না, তাকে ক্রিমিনাল কোর্টেও ফেস করতে হবে। এর থেকে বড় জিনিস হতে পারে না গণতন্ত্রে। আমি গণতন্ত্রের কথা বলছি। আপনি আমফানে যখন এলো, পুরসভার একটা দায়িত্ব বা ইয়ে নিয়েও, কাজ নিয়েও আপনি সন্দেহ প্রকাশ করেছিলেন এবং ঘুরিয়ে ফিরহাদ হাকিমকেও বলেছিলেন যে যদি প্রাক্তন মেয়রের ইয়ে নেওয়া যায়। তুমি এই টপিকগুলো এনো না, এই জন্য যে আমি তো একটা মানুষ, আমি যদি সামনে একটা ডিভাস্টেশন দেখি, আমি চুপ করে থাকতে পারি না, আমার তখন রিয়াকশন হয়। না, কিন্তু আপনি এটা তো মানবেন যে এই আমফান আমরা কিন্তু দেখিনি কেউই, মানে 100 বছর আগে বোধহয় এই ধরনের ঝড় হয়েছিল। দেখো, একটা কথা বলি, ঝড় সবসময় আসবে, বুলবুল হিসেবে আসবে কিংবা কিছু। আমাদের অনুমান হলো অনেকগুলো ঝড় এসছে, কলকাতার পাশ দিয়ে বেরিয়ে গেছে। এটা যে আমাদের স্ট্রাইক করবে এটা আমরা সবাই বুঝতে পারি। আর এইভাবে মানে এতটা প্রবল ঝড়, আমার কথা হলো ন্যাচারাল। দেখো, আজকে করোনা এসছে, একটা ভাইরাস, আমি এক্সপেক্ট করি আবার 2 বছর পর আর একটা ভাইরাস আসবে। ব্যাপারটা হলো এইগুলো হলো আমরা যেখানে বাস করছি। দেখো, মানুষের ঔদ্ধত্য। না, তাহলে সেটা আপনার কেন মনে হয়েছিল যে পুরসভার? শোনো, আমি আজকে একটা কথা বলি, মানুষের ঔদ্ধত্য। মানুষ নিজেকে ভাবে যে আমি হলাম ক্ষমতাশীল, আমার ক্ষমতা। সৃষ্টিকর্তা বলছে তোদেরকে পাঠিয়েছি, তোরা তোদের জীবন আর এনভায়রনমেন্ট আর পৃথিবীকে ম্যানেজ কর। আমি কি করছি? আমি বলছি না, আমি তোমার থেকেও বড়, আমি একটা ডুপ্লিকেট মানুষ করতে যাচ্ছি। ডুপ্লিকেট মানুষ করতে গেলে কি লাগে? টাকা লাগে। চার্চ থেকে বলে আমেরিকান গভর্নমেন্টকে, ব্রিটিশ গভর্নমেন্টকে, নো, দিস ইজ নট গোয়িং টু বি অ্যালাউড। রোবট করেছো, যথেষ্ট, বাট ডোন্ট প্রসিড অন রিসার্চ ইন দিস লাইন। মনে রেখো। তো আজকে পৃথিবীতে আমরা সৃষ্টিকর্তা পাঠিয়েছি, আমরা ভাবছি আমরা এনভায়রনমেন্টকে নষ্ট করব। আমরা আমাদের ওয়ার্ল্ডটা ওয়ার্ম হয়ে গেছে। এই ওয়ার্মনেসের জন্য কি হবে? পাহাড় থেকে বরফ গলবে আর সমুদ্রে আসবে, সমুদ্রের জল বাড়বে, এটা 10 বছরের মধ্যে হবে। সমুদ্রের জল বাড়বে আর আমাদের ল্যান্ড নিচু হবে। এখন অনেকের অনেক বিশ্বাস, কিভাবে সৃষ্টি হয়? আমি বলি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছি, ঠিক আছে, আমরা তার উপর যেন না যাই। একটা ছোট্ট ভাইরাস পাঠিয়ে তিনি দেখিয়ে দিলেন 50 লক্ষ লোককে মেরে দেওয়া যায়। বললেন তোরা সাবধান, নিজেকে শুধরে নাও, লাইফস্টাইল পাল্টে নাও, যে জীবন চলছো সেটা চলবে না, নিজেকে কন্ট্রোল করো, নিজে অ্যাওয়ারনেস হও, নিজে সতর্ক হও। দেখো, এগুলো ডাক্তার বলবে না, অন্য। বাট আমি আজকে একটা পার্সন হিসেবে, আমি একটা ফিলসফিক্যালি আমি বলছি, দিস ইজ দি ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে সৃষ্টিকর্তা বলছে যে তুমি সমঝে চলো। আজকে
না, তাহলে কি সেটাই আপনার বার্তা, মানে আপনার দলের প্রতিও আপনার বার্তা সেটা যে হচ্ছে সমঝে চলা দরকার? আমার বার্তা, মুখ্যমন্ত্রীর বার্তা, আমার বার্তা। মুখ্যমন্ত্রী যা বলেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালো ভালো কথা বলেন, সেটা সবাই মানা উচিত। এই মানাটা কোনো কোনো লেভেলে উঠছে না, কিন্তু আলটিমেটলি করবে। আমাদের ছেলেরা অত্যন্ত ভালো, আমাদের কর্মীরা অত্যন্ত ভালো। আমি দেখেছি এই পার্টি তৈরি করার সময় আমাদের লোকেরা, আমাদের বাংলার মানুষ সাপোর্ট করে। কিন্তু বিরোধীরাও তো একই ইস্যুতে আমফান দুর্নীতিতে, বিরোধীরাও বিজেপি থেকে কংগ্রেস, সিপিএম, তারাও কিন্তু বলেছেন যে হচ্ছে আমফান যারা দুর্নীতি তাদেরকে শুধু শাস্তি দিলে হবে না, তাদের বিরুদ্ধে মামলা করা দরকার। সেখানে তাদের সুরে সুর মিলিয়ে দেখা গেছে আমাদের তৃণমূল কংগ্রেসের মন্ত্রীও একই সুরে কথা বলেছেন। তারপরে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় একই কথা বলেছেন। কথা হলো, দেখো, আমার কথা আমি বলবো, আমার কথা সব দল মানবে আমি এক্সপেক্ট করি না, কিন্তু আমি নিজেকে কারেক্ট রাখার চেষ্টা করি। প্লিজ একটু আন্ডারস্ট্যান্ড করো, আমার একটি ব্যক্তি সত্তা আছে, আমি পার্টিতে আছি, আমার ব্যক্তি সত্তা আছে। কিন্তু তখন তো জল্পনা উঠেছিল তাহলে কি আপনি বিজেপির পথে, কারণ যেহেতু এরকম মানে বিজেপিও যে কথা বলছে মামলা করা দরকার, সেখানে আপনিও সরকারের নানা কাজে সন্দেহ প্রকাশ করছেন। তুমি আমাকে ওইদিকে কেন নিয়ে যাচ্ছ? আমি তো পার্টিটা তৈরি করেছি, পার্টি তৈরি করার পর পার্টি যদি আমার কথা শুনে তাহলে আমার কোথায় যাওয়ার আছে? আমি তো পার্টি সৃষ্টি করেছি না। যখন এই কথা আপনি বলেছিলেন তখন তো আপনাকে দল থেকে শোকজও করা হয়েছিল, এটা আপনি নিজেই বলেছিলেন। কেন ভাবছো যে শোকজ করা হয়েছে? তার উত্তর দিয়েছি। তার উত্তর দেওয়ার পর পার্টি যদি মনে করে আমি চুপচাপ, আমিও মনে করি চুপচাপ। হ্যাঁ, তারপরে আমরা দেখেছি তৃণমূল নেত্রী যখন রদবদল করেছেন আপনাকে 21 জনের সমন্বয় কমিটিতে জায়গা দিয়েছেন। দেখো, আমাকে দিয়ে যা কাজ করাতে চায় আমি সেই কাজ করব। আমি এমন এক ব্যক্তি, আমার কাছে কেউ পর নয়, এভরিবডি। আমার কোনো মানুষকে আমি বলবো না, আমার যখন 8 টার্মস হয়েছে যে ইউ আর মাই এনিমি, তুমি যদি রিজনেবল কথা বলো আমি তোমার কথাটা শুনবো, আমি তোমার কথাটা পাস অন করবো। তারপর আরও নেতৃত্ব আছে, তারা চিন্তা করবে এই কথাটা শুনবো কি শুনবো না। আচ্ছা, আমার সঙ্গে কারো কোনো ঝগড়া, কোনো বিবাদ কারোর সঙ্গে নেই। এভরিবডি ইজ ক্লোজ টু মি। তুমি আমাকে বলো কোন জায়গায় যাবে, আমি সেই জায়গায় তোমার সঙ্গে যাবো, আমার কোনো বিবাদ। আমি সবসময় ভালো কথা বলি, ভালোভাবে চলি। না, কিন্তু ফিরহাদ হাকিমের কাজের প্রতি কি আপনার কোনো আমার ফিরহাদ হাকিম সম্বন্ধে কোনো বক্তব্য রাখবো না, ববির সম্বন্ধে কোনো বক্তব্য রাখবো না। সে যা কাজ করছে করছে। আপনি প্রাক্তন মেয়রের কথা বলেছিলেন, প্রাক্তন মেয়রের বক্তব্য শোনা দরকার। প্রাক্তন মেয়রকে তো আমি কাছ থেকে দেখেছি, তারও কাজ ভালো, কারোর কাজ খারাপ নয়। মেয়র হিসেবে সে যা কাজ করেছে, ববি যা কাজ করছে, সবাই ভালো কাজ। আমার কথা হলো তুমি একটা ইনসিডেন্টের উপর প্রিপেয়ার ছিলে না, এই প্রিপারেশনটা তোমার রাখা উচিত ছিল। এইটুকুনি বলেছি, এইটুকুনি বলা মানে আমি তার বিরুদ্ধে, আমি তার কোনো ব্যাপারে বলব। আমার কাজে কেউ যদি ক্রিটিসাইজ করে আমি তাকে মনে করব না ইজ মাই এনিমি। আমি মনে করব আমার এই কাজ সম্বন্ধে সে বলেছে, আমি একটু অনুধাবন করে দেখব আমারটা ভুল হচ্ছে কিনা, ভুল যদি হয় শুধরে নেব। এই আপনার এই এনিমির প্রশ্নেই আসছে যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখেছি, হ্যাঁ, যে হচ্ছে পরেশ পাল তৃণমূল কংগ্রেসের এমএলএ, তো তার সঙ্গে আপনার একটা তিক্ততার সম্পর্ক, হ্যাঁ, সেখান থেকে সেই ব্যাপারটায় কি বলবেন? কোনো তিক্ততা নয়। আমি একটা কথা বলি, আমাকে যারা গালাগালি দেয় বা কোনো অ্যাবিউজ করে, আমি আজকাল তাদের বলি তোমার সুমতি হোক, তোমার কেন বলি এই কথাটা, যা বলি এটার একটা হিস্ট্রি আছে। আমার একটা হিস্ট্রি আছে। উত্তর কলকাতায় সেন্ট্রাল এভিনিউ আর চিত্তরঞ্জন এভিনিউ মোড়ে আমার গ্র্যান্ডফাদার, ফোরফাদার, তার একটা থিয়েটার হচ্ছে। সেই মনমোহন থিয়েটার, তার আগে স্টার থিয়েটার। সেখানে ঠাকুর এসেছিলেন বিনোদিনীর নাটক দেখতে, গিরিশবাবু এনেছিলেন। গিরিশবাবু ঠাকুরকে নিয়ে ওই থিয়েটার হলে এসেছিল। সেখানে এসে ঠাকুর
বিনোদিনীকে ব্লেসিংস দিলেন যে তোর চৈতন্য হোক। এটা অনেক লোক জানে না। ঠাকুর কি আশীর্বাদ দিয়েছে, তোর চৈতন্য হোক। আপনিও কি সেই ইয়েটা সে আমাকে যে গালাগালি দেবে আমি তাকে একটাই ব্লেসিংস দেবো, তোর চৈতন্য হোক। আমি তার সঙ্গে কোনো ইস্যুতে আমি একটা গালাগালি আমার দেওয়ার কালচার নয়। দ্যাট ইজ নট মাই কালচার। আমি বলবো তোমার চৈতন্য। পরেশ পাল তো আপনার মেয়ের সম্বন্ধেও বলেছিলেন যে সিবিআইকে থেকে বাঁচানোর জন্য। আমাকে জিজ্ঞেস করছো আমার মেয়ের সম্বন্ধে কেন জিজ্ঞেস করছো? আমি বলেছি তোর চৈতন্য। চৈতন্য মানে তোমার না, এক্ষেত্রেও কি আপনি সেই কথাটা বলবেন যে বলেছিল পরেশ পাল বলেছিলেন যে বিজেপির পথেই, বিজেপিকে সন্তুষ্ট করার জন্যই এই কথা বলছে, কারণ তার মেয়েকে সিবিআই থেকে বাঁচানোর জন্য। একটা কথা বলি, আমি কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করি না, একমাত্র সন্তুষ্ট ঠাকুর, তাকে করার চেষ্টা, কোনো ভাইস নেই। তৃণমূল নেত্রীকেও নন? কাকে? তৃণমূল নেত্রীকে মানে কি? তৃণমূল নেত্রী মানে সবাই তো সন্তুষ্ট করার চেষ্টা করে। আমি সন্তুষ্ট করি না। তৃণমূল নেত্রী যে কাজ দেয় সেই কাজটাই করি। মনে রাখো, আমি আমার কাজটা করি, তুমি আমাকে একটা কাজ দাও, আমি সেই কাজটা করে তোমাকে একটা ডেলিভারি রিপোর্ট দেবো, যেটা অন্য রাজনীতির নেতারা করে না। আই বিলিভ ইন, তুমি আমাকে ওয়ার্ক দাও, আই উইল গিভ ইউ দ্য রেজাল্ট। রেজাল্ট না দিতে পারলে আমিও কাজটা করব না। আমি একটা মানুষ যে রেজাল্ট ওরিয়েন্টেড। আমি তুমি রেসপন্সিবিলিটি দেবে, আই উইল ডেলিভার। অ্যাকাউন্টেবিলিটি পার্টিতে থাকলে প্রত্যেক নেতা যাকে যা কাজ দেওয়া হয় সেটা ডেলিভারি করবে। আমি ডেলিভারি না করতে পারলে আমি ওই জায়গাটা ছেড়ে দিলাম আরেকজন। দাদা, আমি আলোচনায় ফিরবো, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরোহী নিউজ। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need.
Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে রয়েছেন সাধন পান্ডে। দাদা, যে আলোচনায় ছিলাম, তো আমি এবার একটু করোনা নিয়ে আলোচনা করব। করোনা একটা মহামারীর আকার অলরেডি নিয়েছে, দেশ তথা আমাদের রাজ্যে একটা বিরাট সংক্রমণ চলছে। তো আমি যেটা রাস্তায় ঘুরে দেখছি যে বস্তি এলাকাগুলোতে কিন্তু কেউই না, মাস্ক স্যানিটাইজেশন তো দূরের কথা। এটা নিয়ে আপনি কি বলবেন? মাস্ক তো পরছেই না তারা, তাতে কি সংক্রমণ ছড়ানোর আরো? আপনার এলাকাতেই একটা বস্তি রয়েছে, সেখানেও কিন্তু মাস্ক পরার কোনো... দেখো একটা কথা বলি, ব্যাপারটা হলো এই লকডাউন পিরিয়ড 1 থেকে আপ টু দ্য এন্ড আমি সব জায়গায়, আমার উত্তর কলকাতা যেখানে পেরেছি, আমি হায়দ্রাবাদ হিঙ্গলগঞ্জে করতে পেরেছি, আমি বাসন্তীতে করতে পেরেছি, আমার রিচের মধ্যে, যেটা আমি কর্পোরেশন থেকেও নয়, গভর্নমেন্ট থেকেও নয়, যে আমার নিজের যতটা রিচ আছে আমি সেসব জায়গায় রিলিফ পাঠিয়েছি, সব রকম করেছি। এখন কথা হলো সাধারণ মানুষের বিরাট ডিস্ট্রেস, গরিব মানুষের খুব ডিস্ট্রেস, খাওয়া পড়া, অনেকের কাজ চলে যাচ্ছে, এত ডিফিকাল্টিতে তারা রয়েছে। আমি নিজে খুব উপলব্ধি করছি যে এটা, আমি মনে করি টেস্টিং আরও বেশি হওয়া দরকার। এখন টেস্টিংয়ের ব্যাপারটা একটা বিজ্ঞাপনের মাধ্যমে যদি হতো যে এই জায়গায় এত টেস্ট হবে, তাহলে সাধারণ মানুষ সেখানে যেত। এটা হচ্ছে না, এটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন জায়গায় যেখানে মোনোপলি করছে লোকাল যারা লিডার। এটা হওয়া উচিত না। সাধারণ লোক সে কাউকে চেনে না, তার জন্য যদি একটা বিজ্ঞাপন হতো নর্থ ক্যালকাটায়, সাউথ ক্যালকাটায়, ইস্ট ক্যালকাটায়, ওয়েস্ট ক্যালকাটায়, এইরকম। আমি আজকে স্বাস্থ্য কমিশনকে একটা চিঠি দিয়েছি। আমি কনজিউমার মিনিস্টার হিসেবে স্বাস্থ্য কমিশনকে বললাম দুটো জিনিস। একটা হলো আমি শুনলাম একটি মহিলা তার রিপোর্ট নিতে গেলে 2200 টাকা দিতে হবে। তো 2200 টাকা দিয়ে সে একটা টেস্ট করবে, আর সাধারণ মানুষ বস্তি এলাকার যারা, তারা পারবে না। তো আমি যে আপনি এটা রেটটা আর একটু কমাবার জন্য অ্যাডভাইজারি যে নোট দিচ্ছেন, এই অ্যাডভাইজারি নোটটা দিন। দ্বিতীয় কথা, আপনি কমন জায়গাগুলো বলে দিন যে কোথায় কোথায় টেস্টিং হবে। আপনি স্বাস্থ্য ডিপার্টমেন্ট, কর্পোরেশন, আমি তো লিখেছি, নিগমকে লিখেছি যে আপনি বলুন সাধারণ মানুষ টেস্টিংটা কোথায় করবে। I have not received a reply. তো আমি স্বাস্থ্য কমিশনকে বললাম আপনি দেখুন, কারণ আমি কনজিউমারের তরফ থেকে আই ক্যান টেক লট অফ অ্যাকশন, আমি বলতে পারি, বাট আমি চাই না যে আই উইল বাল্জ ইন টু দ্য এরিয়া ওয়ার স্বাস্থ্য ডিপার্টমেন্ট কাজ করছে। আই ডোন্ট ওয়ান্ট টু বাল্জ বাই। তো আমি তাকে লিখলাম যে তুমি দেখো গরিব মানুষরা কোথার থেকে, তুমি বলে দাও দেশবন্ধু পান, তুমি বলে দাও সাউথ ক্যালকাটায় প্রিয়া সিনেমার সামনে যে পান, সে বলো, তো সেখানে 500 লোক আসবে, এসে তারা এক এক করে করোনা টেস্ট করবে। তো এই জিনিসটা এবার বোধহয় র‍্যাপিড টেস্ট শুরু হয়েছে, কারণ আমি র‍্যাপিড টেস্টটা এইটা বলছি। র‍্যাপিড টেস্ট এমনভাবে হচ্ছে যে একটা কাউন্সিলর বা একটা MMIC তিনি র‍্যাপিড টেস্ট করাচ্ছেন। হ্যাঁ, তার মানে ওখানে পাতিপুকুর বাজারে সম্প্রতি করিয়েছেন, জানে যে পাতিপুকুর বাজারের সামনে যে করিয়েছে সে হয়তো লোকাল লিডার। ব্যাপারটা হলো তাকে তো সবাইকে ইনফর্ম করতে হবে। আমি যদি যেতে চাই, আমি তৃণমূল কংগ্রেস করি না, কিন্তু আমি যেতে চাই, আমি করব। তো আমার করবার বাধা কোথায়? দেখো এই জায়গাটা গভর্নমেন্টকে অনেক নিউট্রাল প্লে করতে হবে। গভর্নমেন্ট অনেক নিউট্রাল প্লে করছে, তার মধ্যে আমার মনে হলো যে এই টেস্টিংয়ের ব্যাপারে প্রাইভেট সেক্টরের নার্সিংহোমগুলো 2200 টাকা নিচ্ছে, এটাও
কস্ট দেখুক না, আমি তো কস্ট দেখবো না। স্বাস্থ্য দপ্তর তখন বলছে, ডাইরেক্টিভ দিচ্ছে হসপিটালগুলো কস্ট নামাও, অমুক করো, তো তার মধ্যে একটা অ্যাডভাইজারি হোক। কিন্তু আপনি তো ক্রেতা সুরক্ষা মন্ত্রী, সেদিক থেকে দেখতে গেলে যে বেসরকারি হাসপাতালগুলো প্রচুর বিল, মানে প্রত্যেক দিন সংবাদ মাধ্যমে উঠে আসছে 10 লাখ টাকা বিল করেছে, 23 লাখ টাকা, সেখানে আপনারা কোনো পদক্ষেপ করছেন? সবই করতে পারি, কিন্তু যেহেতু একটা দপ্তর করছে স্বাস্থ্য কমিশন, না স্বাস্থ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের থেকে তো আপনি সাধারণ মানুষের জন্য এই পদক্ষেপটা মানে নিতেই পারেন যে এত টাকা বিল কেন। আমি করতে পারি, আমি বাল্জ করতে চাই না, তোমাকে একটু বলে দিলাম যে স্বাস্থ্য কমিশন তো অনেক চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী দপ্তর স্বাস্থ্য দপ্তর চেষ্টা করছে। যখন সেই চেষ্টা করছে তখন আমাকে একটু টাইম দেওয়া দরকার তাদের ফাংশনিং করতে। আমি বাল্জ করতে চাই না। আমার কথা হলো আমি ইউনিল্যাটারালি যদি করতে লাগি তাহলে একটা ডিভিশন হবে, সিদ্ধান্ত ডিভিশন। অ্যাডভান্টেজ নেবে কি প্রাইভেট সেক্টররা, তারা বলবে উনি এটা বলছেন, ও এটা বলছে। না তাও আলোচনার মাধ্যমেও তো করা যায়, যেখানে 700টা বছরে 700টা হাসপাতাল সংক্রান্ত রিপোর্ট সাধারণ মানুষ অভিযোগ জমা করতে পারে। আমার কথা হলো স্বাস্থ্য কমিশন তারা তো একটা লিখছেন, একটা জাস্টিস আমাদের যে হেড করছে সে একজন জাজ, তো সেই যখন করছে তখন আমি তাকেই বলছি ভাই এটাকে একটু দেখো, লোকের এটা অসুবিধা। কিন্তু মাস্ক পরা নিয়ে আপনি বস্তিতে যারা বসবাসকারী তারা কেউ কিন্তু মাস্ক পরে না, আপনার পাড়াতেই রয়েছে একটা বস্তি, সেখানেও মাস্ক, এই হ্যাবিটটা কাটানো যাবে না। না কোনো সচেতনতা কি আপনার এলাকাতে হয়েছে? লকডাউনের মধ্যেও না, এখন কিন্তু অনেকটা সচেতনতা এসছে। এত লোক মারা যাওয়ার পর লোকে বুঝতে পারছে যে মাস্কটা পরতে না। বস্তিবাসীদের মধ্যে যেটা হয় কি যে আমরা রেগুলার টিভি দেখছি, খবর দেখছি, কিন্তু তাদের কাছে কিন্তু সেই সুযোগটা নেই। তারা খবর নিউজ বলতে তারা হয়তো দেখে না, বা ওই কানে যেটুকু এলো সেটুকুই, তো সেজন্য হয়তো তাহলে কি আপনাদের তরফ থেকে কিছু কোনো সচেতনতা? আমার তরফ থেকে আমার গাড়িতে 300-400 মাস্ক থাকে অলওয়েজ। আমি রাস্তা দিয়ে গেলে যদি কেউ মাস্ক না পরে তাকে ডাকি, ভাই এও করি, তোমার সুন্দরী মুখটা থাকবে না করোনা হলে, তুমি পড়ো। আমি একটু ঠাট্টা করে একটু আদর করে বলি। আচ্ছা, প্রধানমন্ত্রী এই প্যান্ডামিক সিচুয়েশনে রাম মন্দিরের ভূমি পুজো করে এলেন, যেখানে সমস্ত জায়গা থেকেই আমরা শুনতে পাচ্ছি যে একটা হাসপাতাল হলে বোধহয় এই সিচুয়েশনে ভালো হতো, কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে না, এটা হিন্দুদের একটা আবেগ, রাম মন্দির দীর্ঘদিনের সেই আবেগটা আজকে মানে ফলপ্রসূ হলো। সেখানে আপনি একজন হিন্দু, মানে আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখো আমার দুঃখটা কোথায় জানো, যে ন্যাশনাল লেভেলে নরেন্দ্র মোদী যেভাবে কার্ডটা ফেলে জনগণের সামনে তার কাউন্টার ওয়েটে কেউ নেই। আজকে ভারতবর্ষের ট্র্যাজেডি, ভারতবর্ষে রিজিনাল লিডার্স আছে, বা রিজিনাল লিডার্স ন্যাশনাল লিডারকে তুলে ধরতে পারছে না। একটা বিরোধী সেই জায়গাটায় একজন যদি দাঁড়িয়ে তার অল্টারনেটিভ বলতো, মানুষ যদি পছন্দ করতো, লাস্ট লোকসভা নির্বাচনে ঠিক আছে নরেন্দ্র মোদী বলল আমাকে ভোট দিন। তুমি তো একটা পরিবার জানো, একটা পরিবার কি হয়, একটা পরিবার তার অভিভাবকের দিকে তাকায়, ঠিক আছে? তো আমার যদি আজকে দেশটা চালাবার জন্য একটা লোক দরকার, সাধারণ মানুষ, আমি আমার পার্টির কথা বলছি না, আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি। লোকের সামনে অপশন ছিল মিস্টার মোদি অ্যান্ড ক্রামলিন গ্রুপ। তারা নিজেদের প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করতে পারিনি বিফোর দি ইলেকশন। মাইন্ড ইট, তুমি যদি আজকে অল্টারনেটিভ প্রাইম মিনিস্টারের নাম বলতে পারতে, তাহলে দুজনের মধ্যে ফাইট, মানুষ তাহলে বলতো আমি একে সমর্থন করলে এই হবে, তো সেটাও নেই। তো লোকে অনেকে বিজেপি করে না, কিন্তু তারা মোদিকে ভোট দিয়েছে, তাই তো? তো মোদি সাহেব তিনি যেভাবে চলছেন, না লোকসভা আর বিধানসভা তো অনেকটা আলাদাই হয়, কিন্তু যেহেতু আপনাদের দল থেকেই বলা হয় যে বিজেপি এবং সিপিএম হচ্ছে ভোট সঙ্গী, সিপিএম এর নাকি সূর্যকান্ত তিনি হয়তো বিজেপিকে ভোট দিয়েছেন, কারণ মমতা ব্যানার্জির প্রতি তার ক্ষুব্ধতা, মমতাকে তিনি আনবেন না, সেই জন্য বিজেপিকে ভোট দিয়েছেন। এটা সমর্থন করেন আপনি? হ্যাঁ,
এটা সমর্থন করেন আপনি? হ্যাঁ, না না, সিপিএম লোকরা বিজেপিকে তোল্লা দিয়েছে। বিজেপি কার সাপোর্ট পাচ্ছে? এক্স সিপিএম এর সমস্ত ক্যাডারদের সাপোর্ট পাচ্ছে। আজকে এক্স সিপিএম এর ক্যাডাররা বলছে আমাদের তৃণমূলের বিরুদ্ধে লড়াই, তো তৃণমূলকে খতম করতে গেলে আমাদের বিজেপিকে সাপোর্ট করতে হবে। আমি একটা কথা বলি, আমার এখানে একটা প্রশ্ন সিপিএম এর লিডারদের কাছে, যে তোমরা আদর্শগতভাবে কমিউনিজম শিখিয়েছ 30 বছর ধরে, আজকে কি শেখালে তাদের? তুমি হুডলামদেরকে নিয়ে পার্টি করলে, তুমি ভাবলে এরা হলো আচ্ছা ক্যাডার, তো এই ক্যাডাররা তোমার কাছে ভেঙে চলে গেল একটা দলের দিকে। তার মানে কি পার্টিটার মধ্যে রটন ব্যাপার ঢুকে গেছে, পার্টিটার মধ্যে রটন ব্যাপার ঢুকে গেছে বলে ওরা এটা। আর ওই ছেলেরা ভাবছে আমরা একটু বিজেপির দিকে যাই, বিজেপির দিকে গিয়ে তৃণমূলকেও অ্যাটাক করি, এটা তো আছে। আমার কথা হলো, কিন্তু সবার উপরে মানুষ, সব সত্য মানুষ, অতএব মানুষ জানে আমার ওয়েলফেয়ার কি করতে পারবে। না, আমি যেই আলোচনাটায় ছিলাম যে হচ্ছে রাম মন্দির, ওটা একটু অন্যদিকে হয়ে গেল কথাটা। আপনি তো হিন্দু, আপনি হিন্দু হিসেবে কি এই আবেগটা আপনার মধ্যে কাজ করছে? আমি কোনো ব্যাপারে কমেন্টস করব না, রাম মন্দিরের ব্যাপারে, রাম মন্দিরের ব্যাপারে আমি কোনো কমেন্টস করব না। কিন্তু একটা কথা বলবো, যে প্রধানমন্ত্রীর একটা কথা আমার ভালো লাগে, একটা ভালো লাগে, যে রাম মন্দির এই ইস্যুটা, রাম মন্দির ইস্যু, রামায়ণের ইস্যু, এসব হলো 2000 বছর, 3000 বছর, কথাগুলো হলো আমাদের হিন্দু সভ্যতা 5000 বছরে। আজকে সেই সভ্যতার সেই জিনিসটা আজকে উনি আনলেন আমাদের ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার যে স্বাধীনতা সংগ্রামীরা। তুমি আন্দামানে যাও, এই প্যান্ডেমিক তো সিচুয়েশন, এই সিচুয়েশনে কি না, কথাটা শোনো, আন্দামানে যাও, গিয়ে পাথরে লেখা আছে কারা প্রাণ দিয়েছেন। তারা কখনো ভাবিনি যে তারা ওই আমাদের ফ্রিডম ফাইটারের পেনশন পাবে, তারা ভাবিনি আমাদেরকে একটা জমির প্লট দেবে। তারা ফাইট করেছিল। ক্ষুদিরাম তার জন্মদিন আসছে, ফাইট করেনি। আমার কথা হলো এরা প্রাণ দিয়েছে, নেতাজি সুভাষ বোস, গান্ধীজি। তো এই যে লড়াই, এই লড়াইটা স্বাধীনতার লড়াই আর রাম জন্মভূমির লড়াই সেম নয়। উনি বলেছেন রাম জন্মভূমির লড়াই স্বাধীনতার লড়াইয়ের মতো। দাদা, আমাদের সময় একদমই শেষ হয়ে গেছে, তবে আমি একটা লাস্ট প্রশ্ন আপনাকে করব, যে বিজেপি বলছে যে এবারে 2021-এর বিধানসভা ভোটে তারাই বাংলা দখল করবে, এটাকে আপনি কি বলবেন এই বিষয়টা? একটা কথা বলি, দেখো দখল করার ব্যাপারটা তুমি যে বললে না, দখল করা, তো দখল করার থিওরিতে আমি নেই। আমি দখল করার ব্যাপারে কোনো কথা বলি না। আমি মনে করি রাজ্যের প্রতিটি মা, বোন, ভাই এগিয়ে এসে এই লড়াইটা কিন্তু আমার নয়, তৃণমূলের নয়। আমরা পার্টিটা তৈরি করেছি জনগণকে নিয়ে। এটা জনগণের পার্টি, জনগণ বুঝে নেবে। তা জনগণ কি বিজেপির সঙ্গে যাবে নাকি আপনার সঙ্গে, আপনাদের সঙ্গে আসবে? আর কিছু বলবো না, জনগণ বুঝে নেবে, জনগণ কি করবে সেইটাই দেখো। না, বিজেপি থেকে তো বলছে যে বাংলার মানুষ তৃণমূলের প্রতি মোহভঙ্গ হয়েছে, আমাদের সঙ্গেই থাকবে তারা। জনগণ এত সার্ভিস পাওয়ার পর, এত গঠনমূলক কাজ করার পর জনগণ কখনো বিট্রে করে না। নমস্কার, ধন্যবাদ অনেক। আমাদের সময়টা একদমই শেষ এবং তাই শেষ করতেই হচ্ছে। তবে পরবর্তী মুখোমুখি আড্ডায় কে থাকছে আমার সঙ্গে বিশেষ অতিথি, তার জন্য অবশ্যই নজর রাখুন আরোহী নিউজের ইউটিউব এবং ফেসবুক লিঙ্কে। মুখোমুখি নিবেদন করলেন থ্রি স্টেপস এভিয়েশন একাডেমি, সহযোগী নিবেদক সিনহা গ্রুপ অফ কোম্পানিজ, OneStopBazaar.com, Oren Media and Entertainment Private Limited, Arohi Foundation of India।